আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, ইজি পাঠশালার পক্ষ থেকে আপনাদেরকে আরেকটি সুন্দর শিক্ষণীয় ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আহমেদ সোহাগ। একটু খেয়াল করবেন, আমরা আজকে টপিক নিচে উল্লেখ করে রেখেছি বোর্ডে। টপিকটা হচ্ছে বাংলা ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জন বর্ণ যে আছে এর বিস্তারিত আলোচনা। ইনশাআল্লাহ আমরা দুটো পর্বে এই আলোচনাটাকে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা আজকে প্রথম পর্বে জানবো হচ্ছে এই যে ব্যঞ্জন ধ্বনি যে আছে এর সংখ্যা কত এবং ব্যঞ্জন ধ্বনির ঘোষ, অঘোষ, অল্পপ্রাণ, মহাপ্রাণ যে আছে এর সংখ্যা বা কি পরিমাণ বর্ণ ব্যঞ্জন ঘোষ হয়, কি পরিমাণ ব্যঞ্জন অঘোষ হয়, এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। একটু খেয়াল করতে হবে, এখানে আমরা এই যে বক্সগুলো যে আছে, বক্স বা চতুর্ভুজ বা বর্গগুলো দেখতে পাচ্ছি, এখানে 25টা বর্গ আছে। কয়টি বলুন তো? 25টি। এই 25টি ব্যঞ্জনকে আমরা বর্গীয় ব্যঞ্জন বলি বাংলায়। কি ব্যঞ্জন বলি বলুন তো? বর্গীয় ব্যঞ্জন বলি। বর্গীয় ব্যঞ্জন কয়টি বাংলায়? 25টি। এই কথা সবাই মোটামুটি বুঝতে পেরেছি। এই বর্গীয় ব্যঞ্জন 25টি যে আছে এর বাহিরে বাংলায় মোট ব্যঞ্জন বর্ণ কয়টি? 39টি। তাহলে এর থেকে যদি 25টি চলে যায় তাহলে আরো 14টি আছে যেগুলো অবর্গীয় ব্যঞ্জন। অবশ্যই তাহলে আমরা বলতে পারি অবর্গীয় ব্যঞ্জন কয়টি বাংলায়? তার সংখ্যা হচ্ছে কয়টি? 14টি। আচ্ছা, আমরা দুটো অংশ নিয়ে আলোচনা করব, বর্গীয় ব্যঞ্জন এবং অবর্গীয় ব্যঞ্জন। আজকে আমরা ইনশাআল্লাহ বর্গীয় ব্যঞ্জনগুলো যে আছে এর পূর্ণাঙ্গ একটা আলোচনা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবার একটু খেয়াল করি, এই যে এখানে বর্গগুলো যে আছে আমরা দেখতে পাচ্ছি এখানে 5টা করে ব্যঞ্জন বর্ণ আছে প্রত্যেকটা সারিতে। আর এই সারিগুলোর নাম করা হয়েছে ব্যঞ্জন বর্গের প্রথম বর্ণ অনুযায়ী, প্রথম বর্ণ অনুযায়ী। তাহলে এটাকে আমরা বলবো ক বর্গীয় ব্যঞ্জন, এটাকে বলবো চ বর্গীয় ব্যঞ্জন, আর এটাকে বলবো ট বর্গীয় ব্যঞ্জন, এটাকে বলবো ত বর্গীয় ব্যঞ্জন, আর এটাকে বলবো কি? প বর্গীয় ব্যঞ্জন। এই যে ব্যঞ্জনগুলো যে আছে এই ব্যঞ্জনগুলোর আবার উচ্চারণ স্থান অনুযায়ী আলাদা নাম আছে। কেমন? একটু খেয়াল করুন, আপনি যখনই ক খ গ উচ্চারণ করবেন তখন এটা আপনার কণ্ঠ নালী থেকে সরাসরি ধ্বনিগুলো বের হয়ে আসবে। আপনি একটু আমার সাথে বলে দেখেন, ক খ গ, মানে মুখ বিবরের আর কোথাও বাধাপ্রাপ্ত হচ্ছে না। তাই এই যে ব্যঞ্জনগুলো যে আছে এই ব্যঞ্জনগুলোকে আমরা বলবো হচ্ছে কণ্ঠ ধ্বনি। কি ধ্বনি বলবো? কণ্ঠধ্বনি। আবার এই যে ব্যঞ্জনগুলো যে আছে চ, আপনি দেখুন তো চ বলার সময় আপনার জিহ্বার যে পেটটা আছে, এই জায়গাটা পেটটা, এই পেটটা উপরের তালুতে গিয়ে আটকায় কিনা, হালকা করে একটা স্পর্শ লাগে। দেখুন চ চ ছ লাগতেছে। এই জন্য এই ব্যঞ্জনগুলোকে আমরা বলবো কি? তালব্য ব্যঞ্জন। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। এখন কথা হচ্ছে আপনি যখন ত বলবেন, ত ত বলার সময় আপনার জিহ্বার আগাটা দাঁতে লাগবে। দেখুন, আপনি আমার সাথে উচ্চারণ করে বলুন ত থ দ। আপনার জোর করে লাগানো দরকার নাই, এমনিতেই ভিতর অংশ থেকে হালকা করে লাগবে ত থ দ। এই যে দাঁতে লেগে এই ধ্বনিগুলো উচ্চারিত হয়, তাই এগুলোকে আমরা কি ধ্বনি বলি? দন্তধ্বনি বলি। আবার একটু খেয়াল করুন তো, আমাদের তালু আর দাঁত এর মাঝে একটা উঁচু অংশ আছে। তালু আর দাঁত এর মাঝে একটা কি আছে? উঁচু অংশ আছে। একটু খেয়াল করতে হবে, সেই অংশটাই স্পর্শ হয়ে যে ধ্বনিগুলো উচ্চারিত হয়। একটু খেয়াল করুন, তালু আর দাঁত এর মাঝে যে উঁচু অংশটার নাম হচ্ছে মূর্ধা। আপনি এখানে চাইলে হাত দিয়ে স্পর্শ করতে পারেন অথবা জিহ্বা দিয়েও ওই জায়গাটার সন্ধান পেতে পারেন। উঁচু একটা অংশ, দাঁত থেকে তালু পর্যন্ত যে আছে মাঝে উঁচু একটা অংশ। আপনি যখনই ট বলবেন, ঠ বলবেন, তখন আপনার জিহ্বাটা ওই উঁচু স্থানে জিহ্বার আগাটা গিয়ে স্পর্শ হবে। ট, আপনি দেখুন এই জায়গায় স্পর্শ হয় বলে এই ধ্বনিগুলোকে আমরা কি ধ্বনি বলুন তো? মূর্ধন্য ধ্বনি বলি। কি ধ্বনি? মূর্ধন্য ধ্বনি। আশা করি এই বিষয়টা সবাই বুঝতে পেরেছেন। তাহলে এটাকে আমরা তালব্য ধ্বনি বলি, কারণ জিহ্বার পেট তালুতে লাগে, জিহ্বার আগা দাঁতে লাগে, তাই এটাকে আমরা দন্তধ্বনি বলি। আর জিহ্বার আগা আমাদের মূর্ধায় স্পর্শ হয়, তাই এই ধ্বনিগুলোকে আমরা কি ধ্বনি বলি? মূর্ধন্য ধ্বনি বলি। আশা করি এই বিষয়টা সবাই ক্লিয়ার হতে পেরেছেন। এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে এই প। আপনি দেখুন তো, প বর্গীয় ধ্বনিগুলো যে আছে এগুলো উচ্চারণের সময় আপনার দুই ঠোঁট বা ওষ্ঠের সাহায্য নিতে হয় কিনা। দুই ঠোঁট বা ওষ্ঠের সাহায্য বাদে আপনি কিছুতেই এই প উচ্চারণ করতে পারবেন না। আপনি আমার সাথে উচ্চারণ করার চেষ্টা করে দেখতে পারেন। প, ফ, ব সবগুলোতে দুই ঠোঁটের সাহায্য লাগে। দুই ঠোঁট বা ওষ্ঠের সাহায্য লাগে বলে এই ধ্বনিগুলোকে আমরা কি বলি? ওষ্ঠধ্বনি বা ওষ্ঠ ব্যঞ্জন বলে
থাকি। সবাই আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে বর্গগুলোর নাম কেন এরকম কণ্ঠ, তালব্য, মূর্ধন্য, দন্ত এবং ওষ্ঠ রাখা হয়েছে, এই বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। এরপরে এই যে চবর্গীয় ব্যঞ্জনগুলো যে আছে এর আরও একটা নাম আছে, এইটা নিয়ে আমরা একটু আলোচনা করব। এটাও বিভিন্ন সময় পরীক্ষায় এসে থাকে। এই ব্যঞ্জনগুলোর আরেকটা নাম হচ্ছে ঘৃষ্ট ব্যঞ্জন। ঠিক আছে, ঘৃষ্ট ব্যঞ্জন আর ঘর্ষণ ব্যঞ্জন কিন্তু এক না, দুটো আমরা আলাদা করে উচ্চারণ করব এবং আলাদা করেই পড়ব। এই ব্যঞ্জনগুলোকে আমরা কি বলবো? ঘৃষ্ট ব্যঞ্জন। সবাই আশা করি বিষয়টা বুঝতে পেরেছি। এর বাহিরে মনে রাখতে হবে এই যে নাসিক্য যে চারটা আছে না, পাঁচটা নাসিক্য ব্যঞ্জন দেয়া আছে এখানে, এটা বাদে আরো প্রায় এখানে আপনার 16টা প্রায় 20টা ব্যঞ্জন আছে। এই 20টা ব্যঞ্জনের মধ্যে এই চারটাকে যদি আপনার বাদ দেই, ঘিষ্ট ব্যঞ্জন চারটাকে বাদ দেই, তাহলে আপনি দেখবেন এছাড়া আরো প্রায় 16টা ব্যঞ্জন আছে। এই 16টা ব্যঞ্জনকে আমরা স্পৃষ্ট ব্যঞ্জন বলি। কি ব্যঞ্জন বলি? স্পৃষ্ট ব্যঞ্জন বলে থাকি। আশা করি এই বিষয়টা সবাই বুঝতে পেরেছেন। তাহলে আমরা যে নীল কালি দিয়ে যেগুলো মার্ক করে দিয়েছি, এই ব্যঞ্জনগুলো বাদে এই 25টা ব্যঞ্জনের বাকি ব্যঞ্জনগুলো অবশ্যই কি ব্যঞ্জন হবে? ঘৃষ্ট ব্যঞ্জন হবে। বিষয়টা আশা করি ক্লিয়ার হতে পেরেছেন। এরপরে এই যে ধ্বনিগুলো যে আছে না, এই 25টা ব্যঞ্জন ধ্বনি, এই 25টা ব্যঞ্জন ধ্বনির মধ্যে এই পাশে আমরা প্রথম সারিটা দেখতে পাচ্ছি ক খ, এই দুটো সারির ব্যঞ্জনকে আমরা অঘোষ ব্যঞ্জন বলি, আর এটাকে ঘোষ ব্যঞ্জন বলি। এখন অঘোষ আর ঘোষ বলার অন্যতম কারণ কি? কারণ হচ্ছে আমরা যখনই কোনো কণ্ঠে কোনো ধ্বনি উচ্চারণ করি তখন কণ্ঠের মধ্যে একটা বাধা প্রাপ্ত হয়। আপনি একটু বিষয়টা খেয়াল করেন, আমার সাথে আপনি একবার চেষ্টা করে দেখেন, তাহলে আপনি বুঝবেন যে পার্থক্য কি আছে। আমার সাথে সাথে একবার উচ্চারণ করে আমি বললাম ক খ, ক খ, আপনি প্রয়োজনে এই জায়গাটা এভাবে চেপে ধরতে পারেন, তাহলে ভালো করে বুঝবেন। ক খ, ক খ, গ ঘ, ক খ, গ ঘ, ক খ, গ ঘ। আপনি দেখবেন গ ঘ বলার সময় আপনার কণ্ঠটা একটু বেশি কেঁপে উঠেছে। এই যে কম্পিত হয়, এই কম্পিত হওয়ার বাংলা আরেকটা নাম হচ্ছে অনুরণন। কি নাম বলুন তো? অনুরণন। এখন কথা হচ্ছে এখানে অনুরণন কোথায় বেশি হচ্ছে, অঘোষে না ঘোষে? অবশ্যই ঘোষে বেশি হচ্ছে। যেই ধ্বনিগুলোতে এই অনুরণন বা কম্পনটা বেশি হয় সেই সমস্ত ধ্বনি বা ব্যঞ্জনগুলোকে আমরা কি বলবো? ঘোষ ব্যঞ্জন বলবো। আর যেই সমস্ত ধ্বনিগুলোতে অনুরণনটা কম হয় সেগুলোকে আমরা কি বলবো? অঘোষ ব্যঞ্জন বলবো। আশা করি এই বিষয়টা সবাই বুঝতে পেরেছেন। যদি বোঝেন তাহলে এখানে আরেকটা চমৎকার পার্থক্য আছে এই দুটো সারির মধ্যে। প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি এবং চতুর্থ সারি, এর মধ্যে একটা পার্থক্য আছে। কি পার্থক্য? একটা অল্প প্রাণ, একটা মহাপ্রাণ, একটা অল্প প্রাণ, একটা কি আছে? মহাপ্রাণ আছে। এখন পার্থক্য হচ্ছে যে এই অল্প প্রাণ এবং মহাপ্রাণ যে আছে এইটা আমরা আইডেন্টিফাই করব কিভাবে, অথবা নির্দেশ করব কিভাবে। একটু খেয়াল করবেন, আপনার হাতটা মুখের 1 ইঞ্চি বরাবর কাছে নিয়ে উচ্চারণ করবেন ক খ চ ছ জ ঝ, মানে একটা অল্প প্রাণ একটা মহাপ্রাণ উচ্চারণ করবেন পাশাপাশি। দেখবেন একটাতে বাতাসের চাপ বেশি থাকে, সেটা কি? মহাপ্রাণ। আর যেটা বাতাসের চাপ অল্প থাকে সেটাকে আমরা বলবো কি? অল্প প্রাণ। আপনি একবার আমার সাথে ট্রাই করে দেখেন, জ ঝ ট ঠ প ফ, কোনটায় বাতাসের চাপ বেশি? ফয়ে বাতাসের চাপ বেশি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যেই সমস্ত ধ্বনিগুলোতে এরকম বাতাসের চাপ বেশি সেটাকে আমরা কি বলবো? মহাপ্রাণ। আর যেই ধ্বনিগুলোতে বাতাসের চাপ কম সেটাকে আমরা কি বলবো? অল্প প্রাণ। তাহলে এই জায়গায় ঠিক সেম, এই বর্ণগুলো অল্প প্রাণ আর এই 5টা বর্ণ হচ্ছে কি? মহাপ্রাণ। এই বর্ণগুলো যে আছে, নাসিক্য যেটা আছে, এটাও কিন্তু অবশ্যই অল্প প্রাণ হবে। কি হবে বলুন তো? অল্প প্রাণ হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আর এগুলোকে আমরা কি বলি বলুন তো? নাসিক্য ব্যঞ্জন। নাসিক্য ব্যঞ্জন কোনটি? প্রত্যেকটা বর্গের শেষের যে 5টা ব্যঞ্জন আছে, উ ইয় ন ন ম, এই 5টা ব্যঞ্জনকে আমরা কি বলে থাকি? নাসিক্য ব্যঞ্জন বর্ণ বলে থাকি। কিন্তু নাসিক্য ব্যঞ্জন কিন্তু 5টা না, নাসিক্য ব্যঞ্জন মোট 7টি। বর্গীয় নাসিক্য ব্যঞ্জন কয়টি? বর্গীয় নাসিক্য ব্যঞ্জন হচ্ছে 5টি। এই বর্গীয় নাসিক্য ব্যঞ্জন যে আছে না, এর সাথে বর্গীয় নাসিক্য আমি লিখে দিলাম, বর্গীয় নাসিক্য 5টি। কয়টি? 5টি। আর অবর্গীয় কয়টি? অবর্গীয় হচ্ছে আপনার 2টি। তাহলে মোট কয়টা হলো বলুন তো? 7টি। এই 7টাকে আমরা বলবো বর্গীয় নাসিক্য ব্যঞ্জন।
আশা করি বিষয়টা সবাই বুঝতে পেরেছেন। এখন কথা হচ্ছে পরীক্ষায় প্রায় প্রশ্ন আসে নাসিক্য ধ্বনি কয়টি। নাসিক্য ধ্বনি কিন্তু তিনটি। সেগুলো কি কি বলুন তো? একটা হচ্ছে উ, দন্ত ন, ম। আমি আপনাকে একদম বুঝার সুবিধার্থে বা চেনার সুবিধার্থে লাল দাগ করে দিলাম। ম, ন আর উ। এই যে তিনটা বর্ণকে দাগ দিলাম, এই তিনটা বর্ণের ধ্বনি নাসিক্য ধ্বনি। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে নাসিক্য ধ্বনি কয়টি? তিনটি। বর্গীয় নাসিক্য বর্ণ কয়টি? পাঁচটি। আর নাসিক্য বর্ণ কয়টি? সাতটি। আশা করি বিষয়টা সবাই বুঝতে পেরেছেন। এর বাহিরে আরেকটা বিষয় আমরা জানবো, সেটা হচ্ছে এই যে অঘোষ বর্ণগুলো যে আছে না, অঘোষ বর্ণ, আমরা অঘোষ বর্ণ কয়টা পড়েছি? এখানে কিন্তু দুইটা। এই এক দুই, দুই সারিতে আছে মোট কয়টি? 10টি। এই 10টি নাসিক্য ব্যঞ্জন বাদেও আরও কিন্তু নাসিক্য ব্যঞ্জন আছে, একটু খেয়াল করতে হবে। এই 10টি নাসিক্য ব্যঞ্জন বাদে আরও নাসিক্য ব্যঞ্জন আছে। এইটা চেনার জন্য আমি এখানে একটা সংজ্ঞা আপনাদেরকে লিখে রেখেছি। সেগুলো কি বলুন তো? আছে হচ্ছে জয় শয় আশ্রয়। একটু খেয়াল করবেন, জয় শয় আশ্রয় এর মানে কি? জয় লিখতে অন্ত জয় এবং অন্তস্থ অ লাগে। এখানে কয়টা ব্যঞ্জন আছে? দুইটি ব্যঞ্জন আছে। খেয়াল করছেন, এখানে দুইটা ব্যঞ্জন আছে। আর স আছে মোট কয়টি? তিনটি। তালব্য শ, দন্ত স, মূর্ধন্য স। তাহলে মোট কয়টা হলো বলুন তো? পাঁচটি। এই পাঁচটা বাদে এখানে আশ্রিত ব্যঞ্জন যে কটা আছে সেই ব্যঞ্জনগুলো এখানে যুক্ত হবে। তাহলে মোট কয়টা হলো বলুন তো? অবশ্যই সব মিলে এখানে কয়টা হবে? 19টি হবে। কয়টি বলুন তো? 19টি। কারণ এখানে 9টি আর এখানে আছে কয়টি? 10টি। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে অঘোষ ব্যঞ্জন কয়টি? 19টি। অঘোষ ব্যঞ্জন কয়টি? 19টি। এরপরে আরেকটা বিষয় যা আছে সেটা হচ্ছে ঘোষ ব্যঞ্জন। এই ঘোষ ব্যঞ্জন যে আছে এটারই আমাদের আলোচনাটা খুব চমৎকার। একটু খেয়াল করতে হবে, অঘোষ যদি 19টি হয়, আমরা তো অঘোষটা শিখে ফেলেছি। অঘোষটা আমরা কিভাবে আইডেন্টিফাই করব? জয় শয় আশ্রয়। এটা বোঝার সুবিধার্থে আপনাদেরকে মনে রাখবেন আপনারা, জয় শয় আশ্রয়। জয় মানে জ অন্ত জ অন্তস্থ অ, শয় মানে হচ্ছে তালব্য শ, দন্ত স, মূর্ধন্য স। আর আশ্রিত ব্যঞ্জন যে আছে এখানে মোট 4টা ব্যঞ্জন থাকে। যদিও আশ্রিত ব্যঞ্জন মোট 4টা না, অনুস্বর, বিসর্গ এবং চন্দ্রবিন্দু এর সাথে খণ্ডত যে আছে ওইটা একসাথে ধরেছি আমি। মোট কয়টা হলো বলুন তো? 19টি। আর ঘোষ ব্যঞ্জন যে আছে সেগুলো এখানে দেয়া আছে, একটু খেয়াল করবেন। তাহলে ঘোষ ব্যঞ্জন কয়টা হতে পারে? ঘোষ ব্যঞ্জন কিন্তু এখানে 15টা আছে। তাহলে 15টা হলে আর লাগে কয়টা? 5টা। মোট 20টি। আচ্ছা, 39টার মধ্যে 19টি যদি অঘোষ হয় তাহলে 20টি অবশ্যই কি হবে? ঘোষ হবে। এবার একটু খেয়াল করুন, এটা মনে রাখার জন্য আমি এখানে সুন্দর একটা ট্রিক্স লিখেছি, সেটা হচ্ছে হরল। আপনি সহজে লিখবেন হরল। হরল মানে হচ্ছে হ, ল আর যতগুলো র আছে, ব শূন্য র, ড শূন্য র, ঢ শূন্য র, এই তিনটা, ব বিন্দু র, ঢ বিন্দু র, ঢ বিন্দু র, এই তিনটা র আর এই দুটা হ আর ল, একটু খেয়াল করবেন। তাহলে মোট কটা হলো? 5টি। এই 5টি আর এই থেকে এখান থেকে 1 2 3, এই 3 সারিতে মোট কয়টি আছে বলুন তো? 3 সারিতে মোট আছে 15টি। 15 আর 5 কয়টি হলো? 20টি। তাহলে আমরা বলতে পারি ঘোষ ব্যঞ্জন কয়টি? 20টি। আর অঘোষ ব্যঞ্জন কয়টি বলুন তো? 19টি। আশা করি বিষয়টা ক্লিয়ার হতে পেরেছেন। এরপরে আরেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে মহাপ্রাণ ব্যঞ্জন কি এখানে যেই কটা আছে সেই কটাই নাকি এর বেশি আছে? যেমন এখানে মহাপ্রাণ কয়টা আছে বলুন তো? মহাপ্রাণ আছে একটা কি? একটা বর্গ, মানে দ্বিতীয়, আর একটা কি আছে? চতুর্থ। তাহলে মোট কয়টা হলো? দ্বিতীয়তে 5টি, চতুর্থতে 5টি, মোট কয়টি? 10টি। আর অল্প প্রাণ ব্যঞ্জন এখানে কয়টা আছে? এখানে আছে হচ্ছে 15টি। আমার কথা হলো যে মহাপ্রাণ ব্যঞ্জন হচ্ছে এখানে 10টি, এর বাইরে আর আছে 2টি। এর বাইরে আর কয়টি আছে? 2টি। সেই 2টি আমরা এখানে লিখেছি হর মহা। একটু খেয়াল করতে হবে, হ আর ঢ বিন্দু র, হ আর ঢ বিন্দু র, এই দুটো বর্ণকে আমরা কি বলবো? মহাপ্রাণ বর্ণ বলবো। তাহলে এই দুটো বাদে আর মহাপ্রাণ বর্ণ আছে কয়টি? 10টি। এই একটা সারি, একটা সারি, দুটো সারি মিলে কয়টি? 10টি। তাহলে মোট মহাপ্রাণ ধ্বনি কয়টি বলুন তো? মোট মহাপ্রাণ ধ্বনি কয়টি? 12টি। মহাপ্রাণ ধ্বনি কয়টি? 12টি। এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি তাহলে অল্প প্রাণ ধ্বনি কয়টি? কারণ বাংলা ব্যঞ্জন বর্ণমালায় বাংলা বর্ণমালা ব্যঞ্জন বর্ণ কয়টি? 39টি। এর মধ্যে যদি 12টা মহাপ্রাণ হয় তাহলে অল্প প্রাণ কয়টি? বাকি যেই কয়টা আছে সেগুলো কয়টি? 27টি। তাহলে 27টি বর্ণ হচ্ছে অল্প প্রাণ। 27টি কি বলুন তো? অল্প প্রাণ। আশা করি বিষয়টা সবাই বুঝতে পেরেছেন। এই হচ্ছে আমাদের বিস্তারিত আলোচনা ছিল ঘোষ, অঘোষ, অল্প প্রাণ, মহাপ্রাণের বাংলা বর্গীয় ব্যঞ্জন বর্ণমালা যে আছে এর আলোচনা থেকে।
আশা করি সবাই উপকৃত হয়েছেন। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য। আশা করি সামনের ক্লাসগুলোতেও আমাদের পাশে থাকবেন সেই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।